আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ সকল আন্তর্জাতিক অঙ্গনে এবং খবরাখবরে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু অঘোষিত আন্তর্জাতিক সংবাদ। জানিয়ে দিচ্ছি এই সংবাদগুলোর শিরোনাম। এবার গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে 4 লাখেরও বেশি ফিলিস্তিনি। অন্যদিকে সিরিয়ার সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার সংখ্যা রয়েছে। আরও জানিয়ে দেব ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার উপর নিষেধাজ্ঞা। একই সঙ্গে জানিয়ে দিচ্ছি গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। এবং সর্বশেষ থাকবে আলেপ্পোয় আরো অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা, রুশ বাহিনীর বিমান হামলা অব্যাহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এবং আপনি যদি ফিলিস্তিনকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। গাজায় জাতিসংঘের স্কুলে আশ্রয় নিয়েছে 4 লাখেরও বেশি ফিলিস্তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করা এক বিবৃতিতে ইউএনআরডব্লিউ একটি স্কুলে আশ্রয় নেওয়া নারীদের কথা পোস্ট করেছেন। ক্লান্তি প্রকাশ করে আয়েশা নামের একজন বলেন, এ জায়গায় শিক্ষার জন্য, বসবাসের জন্য নয়। তিনি বলেন, আমরা যে স্বাস্থ্য পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, অর্থনৈতিক অবস্থা, খাদ্য ও পানি সুরক্ষিত করার সংগ্রামে আমরা প্রচণ্ড ভুগছি। কোনো সহায়তা নেই, কোনো সহায়তাই নেই। জাতিসংঘের এই সংস্থাটি বলছে কয়েক লাখ মানুষ অস্থায়ী আশ্রয় কেন্দ্রে খুব খারাপ পরিস্থিতিতে বেঁচে থাকার চেষ্টা করছে। গত বছরের অক্টোবরের ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় 45,000 মানুষ নিহত এবং 1 লাখেরও বেশি মানুষ আহত হয়েছে। এরপরও গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে। গাজায় গণহত্যার দ্বিতীয় বছরে ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিও ইসরায়েলের বর্বরতার নিন্দা করে আসছে। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা অপরাধ দায়ে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। গাজায় প্রাণঘাতী যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে। সিরিয়ায় সংঘাতে এবার রাশিয়া তুরস্ক মুখোমুখি হওয়ার সংখ্যা রয়েছে। সিরিয়ার সামরিক বাহিনী দেশের উত্তর পশ্চিম অঞ্চলে বিদ্রোহীদের থামানোর জন্য বাড়তি সৈন্য মোতায়েন এবং বিমান হামলার পরিচালনা করে। একই সময় বিদ্রোহীদের অপ্রত্যাশিত অভিযান প্রতিহত করতে ইরান সিরিয়ার সরকারকে সমর্থন করার অঙ্গীকার করেছে। সিরিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধ ইরান সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সামরিক সমর্থন দিয়ে আসছে। কিন্তু গত বুধবার শুরু হওয়ার এই সর্বশেষ লড়াইয়ে তেহরান দামাস্কোকে কি ধরনের সমর্থন দিতে পারবে তা পরিষ্কার হয়নি। কথিত জিহাদি সংগঠন হায়াত তাহরির আল সাম এর নেতৃত্বে বিদ্রোহীরা আলেপ্পো এবং সংলগ্ন ইদলিব প্রদেশের মফসম্বল অঞ্চলে হামলা চালায়। এরপর তারা হামলা প্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সংঘর্ষ বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার আরেকটি জানালা খুলে যাবার সম্ভাবনা সৃষ্টি হলো। যখন ইসরায়েলি গাজায় হামাস এবং লেবানন হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে, এর ফলে রাশিয়া এবং তুরস্ক একে অপরের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ সিরিয়াতে তাদের দুজনের নিজস্ব স্বার্থ রয়েছে। বিদ্রোহীরা বুধবার তাদের অভিযান ঘোষণা করে ঠিক যখন ইসরায়েলি এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় এবং আঞ্চলিক শান্তির জন্য আশা সৃষ্টি হয়। এই অভিযান প্রেসিডেন্ট আসাদের জন্য ভীষণ বিতর্কিত এবং এটা এসেছে এমন সময় যখন তারা মিত্র দেশগুলো, ইরান এবং তার সমর্থিত গোষ্ঠীগুলো আর রাশিয়া তাদের নিজস্ব সংঘাত নিয়ে ব্যস্ত রয়েছে। ইসরায়েলে লাউড স্পিকারে আজান দেওয়ার পর নিষেধাজ্ঞা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছে। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যে কোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সংযম পেলে তা জব্দ করবে। এটা মার জানিয়েছে লাউড স্পিকারে আজানের শব্দ দূষণ হচ্ছে। নাউজুবিল্লাহ। বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরে এই পদক্ষেপ। বেন গভির বলছেন, সহকর্মী মন্ত্রী সিলম্যানের সঙ্গে মসজিদ থেকে অর্থ শব্দ বন্ধ করা একটি নীতির নেতৃত্বে দিতে পারে গর্বিত এই সন্তান। এই অযৌক্তিক শব্দ ইসরায়েলের বাসিন্দাদের জন্য বিপদ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বেন গভির আরও লিখেছেন, প্রার্থনা একটি মৌলিক অধিকার, তবে এটি বাসিন্দাদের জীবনযাত্রার মান কমানোর বিনিময়ে আসতে পারে না। দেশটির বিরোধী দলীয় কিছু নেতা বেন গভিরের এমন সিদ্ধান্ত উপর প্রতিবাদ জানিয়েছেন। লেবার পার্টির গিলাদ কারিফ এক্সে লিখেছেন,
বেন গভির ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন। গাজায় জাতিগত নিধন চলছে বললেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালন। অধিকৃত পশ্চিম তীর ও গাজায় নেতানিয়াহুর ডানপন্থী সরকারের নীতির সমালোচনা করে বলেন, আমাদের দখলদারিত্ব সংযুক্তি জাতিগত নিধনের দিকে টেনে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2013 থেকে 2016 সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করা ইলন জোর দিয়েই বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকাণ্ড জাতিগত নিধনের শামিল। এ সময় সাক্ষাৎকার গ্রহণকারী আশ্চর্য হয়ে বাধা দিয়ে জিজ্ঞেস করেন, আমি কি আপনার কথা ঠিক বুঝতে পারছি না? গাজার উত্তর অঞ্চলে জাতিগত নিধন আপনি কি মনে করেন আমরা সেই পথেই আছি? জবাবে ইলন বলেন, কোন পথে? কি ঘটেছে সেখানে? বেইতে লাহালিয়া এখন আর নেই, বেইত হানুন আর নেই, আর এখন তারা ইসরায়েলি সেনাবাহিনী জাবালিয়া নিয়ে কাজ করছে। তারা আরবদের এলাকা সাফ করে ফেলেছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাসকে পুনরায় সংগঠিত হওয়া ঠেকাতে গত 5 অক্টোবর থেকে গাজায় উত্তর অঞ্চলে বড় ধরনের স্থূল আক্রমণ শুরু করে এই দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল ওই এলাকায় দখল করতে চাইছে এবং সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করতে চাইছে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত হামলার পর ইসরায়েলি তাণ্ডবে প্রায় 45,000 মানুষ নিহত এবং 1 লক্ষেরও বেশি মানুষ আহত হয়েছে। এরপর গাজা উপত্যকায় গণহত্যা চলমান রয়েছে। গাজায় গণহত্যা দ্বিতীয় বছরের ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দা ঝড় বইছে। জাতিসংঘ থেকে শুরু করে ক্যাথলিক চার্চের প্রধান পপও এই নিন্দা জানান। গাজায় যুদ্ধ অপরাধ ও মানবতা অপরাধের উপরে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসি একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সিরিয়ার আলেপ্পোয় আরও অগ্রসর হচ্ছে বিদ্রোহীরা। রুশ বাহিনী হামলা অব্যাহত রেখেছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলছে, সিরিয়ার বিদ্রোহীরা আলেপ্পোর দখলের পর আরও অগ্রসর হয়েছে এবং এর মধ্যেই রোববার তাদের লক্ষ্য করে অব্যাহত বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় আলেপ্পোর একটি হাসপাতালে অন্তত 12 জন নিহত হয়েছে। এছাড়া ইদলিবের উত্তর পশ্চিমে এক হামলায় আরও 8 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে SOA। আর ইদলিবের গ্রামীণ এলাকা ছাড়াও হামা প্রদেশে যেসব এলাকায় নিয়ন্ত্রণ বিদ্রোহীরা নিয়েছে সেখানেও যুদ্ধ বিমান দিয়ে হামলা করা হয়েছে। পর্যবেক্ষকদের উদ্ধৃত করে বার্তা সংস্থা এফপি বলছে, দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর এইবারই প্রথম সিরিয়ার সরকার আলেপ্পোর উপর নিয়ন্ত্রণ হারালো। বিদ্রোহীদের এই বিস্ফোরক নতুন অভিযান শুরু হয়েছে বুধবার থেকে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটাই সেখানে বড় ধরনের লড়াই। বিদ্রোহীদের অভিযানের নেতৃত্বে আছে হায়াত তাহরি আল সাম এবং তাদের সঙ্গে যোগসূত্র আছে HTS তুরস্ক সমর্থিত এমন কয়েকটি উপদল। এখনো পর্যন্ত 20 জন বেসামরিক নাগরিক সহ 300-রও বেশি মানুষের মৃত্যুর তথ্য দিয়েছে SOHR। আবার 2016 সালের পর এবারই প্রথম রুশ যুদ্ধবিমান আলেপ্পোতে হামলা চালালো। আলেপ্পোর সিরিয়ার দ্বিতীয় বৃহত্তর শহর। সিরিয়ার গৃহযুদ্ধ যখন মারাত্মক আকারে ধারণ করেছিল তখন প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় রাখতে রাশিয়ার বিমান বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। SORH জানিয়েছে, ইদলিবের একটি শরণার্থী শিবিরে রাশিয়ান বিমান হামলা ঘটেছে। উত্তর পশ্চিম অঞ্চলেও এই শহরে HTS এখন নিয়ন্ত্রণ এর ভূমিকা পালন করছে। এছাড়া আলেপ্পো ইউনিভার্সিটি হাসপাতালেও হামলা হয়েছে। শহরের অন্যান্য অংশগুলোকেও হামলার টার্গেট করা হচ্ছে। আলেপ্পো শহর থেকে ইদলিবের দূরত্ব প্রায় 55 কিলোমিটার। 2016 সালে সরকারি বাহিনীর হাতে পতনের আগ পর্যন্ত এটি ছিল বিদ্রোহীদের একটি শক্ত ঘাঁটি। এবার জিহাদি গোষ্ঠী হায়াত তাহরির আল সামস এবং এর কয়েকটি সহযোগী গ্রুপ আলেপ্পোর আক্রমণের নেতৃত্ব দিচ্ছে। এটি তুরস্ক সমর্থিত একটি গোষ্ঠী। HTS কে আসাদ সরকারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ নেওয়া সবচাইতে কার্যকরী বলে মনে করা হয়। তারা এরই মধ্যে ইদলিব নিয়ন্ত্রণে নিয়েছে। খবর BBC।